এই ফ্যাসিবাদ যারা তৈরি করেছিল তাদেরকে যদি আমরা একটি ন্যায় বিচারের মধ্য দিয়ে না নিতে পারি, তাদের জবাবদিহিতাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাইলে পরে তারা আজকে গোপালগঞ্জে যা করেছে তারা সারা বাংলাদেশের এই আগামী দিনে গোপালগঞ্জ বানায় ফেলবে। এ ব্যাপারে কোনো দ্বিধা আমরা দেখতেছি না। তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো অনুশোচনাতে দেখতেছি না, তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো রিকনসিলিয়েশনের প্রভাব দেখতেছি না। বরং আজকে এই দুঃখজনক ঘটনা আমাদেরকে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের শত্রুরা যদি আবার কামব্যাক করে তাহলে তারা আমাদের গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে যাবে। আজকে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর 1 বছর সময় পার করেছি। এই সময়ের মধ্যে আমাদের যা যা টার্গেট ছিল তার কিছু অর্জন হয়েছে, অনেক কিছু আমাদের অর্জন হয় নাই। এই হিসাব এবং সামনের দিনে আমরা কি করব সেটি আমাদের একটি জাতীয় আলাপ আলোচনার বিষয়। তো এই আলাপ আলোচনায় যাওয়ার আগে আজকে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটছে। আপনারা সবাই খুব সম্ভবত নিউজ ফলো করলে দেখবেন যে গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ তাদের একটি রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য গিয়েছেন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম যে সেখানে পতিত ফ্যাসিস্ট দলের লোকজন সন্ত্রাসী কায়দায় তাদের উপর আক্রমণ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের পতনের আগে আমরা যেভাবে শক্তি প্রয়োগের ঘটনা দেখেছিলাম, আজকে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা সেখানে দেখলাম। এটা আমাদের অত্যন্ত আশাহত করেছে। আমরা এই অবস্থান থেকে উত্তরণের জন্যই তো আমাদের জুলাইয়ের অভ্যুত্থান ছিল। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়াতে চেয়েছি সেই জায়গায় তো আমরা এটা দেখতে চাই নাই। আজকে এটি অত্যন্ত ক্লিয়ার যে এই ফ্যাসিবাদ যারা তৈরি করেছিল তাদেরকে যদি আমরা একটি ন্যায় বিচারের মধ্য দিয়ে না নিতে পারি, তাদের জবাবদিহিতাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাইলে পরে তারা আজকে গোপালগঞ্জে যা করেছে তারা সারা বাংলাদেশের এই আগামী দিনে গোপালগঞ্জ বানায় ফেলবে। এ ব্যাপারে কোনো দ্বিধা আমরা দেখতেছি না। তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো অনুশোচনাতে দেখতেছি না, তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো রিকনসিলিয়েশনের প্রভাব দেখতেছি না। বরং আজকে এই দুঃখজনক ঘটনা আমাদেরকে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের শত্রুরা যদি আবার কামব্যাক করে তাহলে তারা আমাদের গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে যাবে। এবং এই ফ্যাসিবাদী শাসন যে শুধুমাত্র আওয়ামী লীগের একটা রাজনৈতিক প্রজেক্ট ছিল তা না, তার পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন অংশ এটাকে সাপোর্ট করেছে। গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক ছিল। এবং আজকে দেখেন আমি একটা পত্রিকার থেকে হেডিং পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আমি কোন পত্রিকা বলতেছি না। তারা লিখছে যে গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা, 144 ধারা জারি। এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো কর্তা নাই, ভাববাচ্য যে সামথিং ইজ হ্যাপেন, প্যাসিভ ভয়েস। কেন কর্তা নাই? তার কারণ হলো এর যে কর্তা তাকে সে আড়াল করতে চায়, তার দায় দায়িত্বকে সে স্পষ্টভাবে বলতে চায় না। এই আড়াল করার মধ্য দিয়েই গত 16 বছরে এই দেশে মূলত একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে। তো ফ্যাসিস্টদের প্ল্যান তো ক্লিয়ার। তারা আমাদেরকে গণতন্ত্র দিবে না, তারা আমাদেরকে স্বাধীনতা দিবে না। আমি যদি আমার গণতন্ত্র এবং স্বাধীনতা চাই তাহলে তারা আমারে গুলি করে মারবে, তারা আমার রাজনৈতিক প্রোগ্রামে আগুন জ্বালায় দিবে। কিন্তু প্রশ্ন হলো এই ফ্যাসিবাদ থেকে যখন আমরা কয়েক হাজার লোকের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের আহত হওয়ার বিনিময়ে একটা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মধ্যে আমাদের দায়িত্ব কী, আমাদের কর্তব্য কী? আমরা কি এটা চেয়েছিলাম যে 1 বছর শেষ হয়ে যাবে, এখন পর্যন্ত শহীদ এবং আহতদের লিস্ট কমপ্লিট হবে না, তাদের সরকারের পক্ষ থেকে যে কম্পেনসেশন দেওয়ার কথা সেটা শেষ হবে না, বিচার প্রক্রিয়া একটা সার্টেন লেভেল পর্যন্ত অগ্রসর হচ্ছে না, এবং যে রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিস্টের বিপক্ষে এই সংগ্রামে আমাদের পার্ট ছিল, আজকে আমরা সেই রাজনৈতিক দলগুলোকে দেখতেছি যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অনৈক্য তৈরি হইতেছে। জাতীয় ঐক্যকে সামনে রেখে একসাথে এই সংস্কার প্রক্রিয়াটাকে আমরা পথ চলব, সেই জায়গাটাতেও আজকে আমরা ফাটল দেখতেছি। এই অনৈক্য যদি চলতে থাকে
এবং আমরা যদি জাতীয় স্বার্থকে আমাদের সব কিছুর উপরে যদি স্থান দিতে না পারি, তাইলে পরে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হবে। আজকে জাতির প্রত্যেক রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদেরকে, আজকে আমাদের সিভিল সোসাইটির লোকদেরকে, আমাদের গণমাধ্যমকে খুব স্পষ্টভাবে এটা বুঝতে হবে যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাইছি, কিন্তু ফ্যাসিবাদী সিস্টেম থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই। এই জায়গায় আমাদের ফোকাস থাকতে হবে, এই জায়গায় আমাদের ঐক্য থাকতে হবে। আজকে দেখেন জুলাইয়ের ঘোষণাপত্র আজকে পর্যন্ত হয় নাই। জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে খুব স্পষ্টভাবে ডেট দেওয়া ছিল, কিন্তু সরকার এখন পর্যন্ত সেই ডেটের মধ্যে এটা ঠিকঠাক মতো কতটুকু অগ্রসর হয়েছে সেই ইনফরমেশন আমাদের কাছে নাই। আজকে জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানে যাবে কি যাবে না এটা নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হইতে পারতেছে না। আজকে জুলাইয়ের সনদের আগে আমাদের সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা। আমি আজকে পত্রিকায় দেখলাম যে সংসদের উচ্চকক্ষের যে প্রস্তাব ছিল, তো সেই উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে কি হবে না এইটা নিয়ে মতান্তরের কারণে তারা টোটাল উচ্চকক্ষই বাদ দেওয়ার প্রস্তাব করে ফেলছে। তো আমরা যখন হাসিনার ফ্যাসিবাদী সিস্টেম থেকে বের হচ্ছি, আমাদের দুইটা টার্গেট ছিল। একটা টার্গেট হলো যে আগে গণতন্ত্র ছিল না, গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় নাই, 3টা নির্বাচন হচ্ছে আপনার চুরিচামারি করে নিয়ে গেছে, তাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায় যাইতে চাই। এটা হচ্ছে আমাদের একটা ফিলসফি। আরেকটা ফিলসফি হলো যে ঠিক আছে আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনে যাওয়ার আগে আমরা একটু আত্মপর্যালোচনা করে দেখতে চাই যে গত 16 বছরের এই ফ্যাসিবাদের যে মেকিং, যেই কারণে এই ফ্যাসিবাদী সিস্টেম তৈরি হয়েছে, সেইটা আমরা কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে পারি কিনা। এটা কি এই কারণে হয়েছে যে আমাদের সংবিধানে আমরা প্রধানমন্ত্রীর সাথে বিচার বিভাগ এবং হচ্ছে সংসদের যে পাওয়ার অফ ব্যালেন্স সেটা আমাদের সংবিধানে ঠিকঠাক মতো নাই, আমরা প্রধানমন্ত্রীকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে ফেলছি কিনা, আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো বড় বড় পদে যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো ফেয়ারলি হইতেছে কিনা, আমাদের জুডিশিয়ারিকে আমরা স্বাধীনভাবে রাখতে পারতেছি কিনা। তো এই জায়গাগুলোর স্ট্রাকচারাল প্রবলেমের কারণে যদি আমাদের ফ্যাসিস্ট মেকিং হয়, তাহলে নির্বাচনে যাওয়ার আগে আমাদের এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার। তার আমাদের খুব স্পষ্টভাবে দুইটা ফিলসফি। একটা ফিলসফি হলো এখানে নির্বাচন ছিল না, এখানে গণতন্ত্র ছিল না, আমরা নির্বাচনে যাইতে চাই, আমরা গণতন্ত্রে যাইতে চাই। দ্বিতীয়ত হলো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে আমরা একটা স্ট্রাকচারাল রিফরমেশন করব আমাদের কনস্টিটিউশনের মধ্যে, আমাদের সিস্টেমের মধ্যে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়ার মধ্যে। রাজনৈতিক দলগুলো গত ফ্যাসিস্ট সময় একটা লম্বা সময় কাউন্সিল করতে পারে নাই, তাদের আভ্যন্তরীণ নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা করতে পারে নাই, তাদের আয় ব্যয়ের হিসাবের অডিট ঠিক মতো করতে পারে নাই, কারণ গণতান্ত্রিক স্পেস ছিল না। তো আজকে আমরা যখন গণতান্ত্রিক স্পেসে আসছি, তখন এই প্রশ্নগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির
পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা